শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা জানো দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে করোনার জন্য। আমরা বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে কীভাবে এই কার্যক্রমটা সচল করা যায়। বিভিন্নভাবে চিন্তাভাবনা করার পর এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে শিক্ষার্থীদেরকে কীভাবে লেখাপড়ার দিকে আবার নিয়ে আসা যায়, তার জন্য তোমাদের কথা চিন্তা করে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমি আমার পরিচয় বলে নিচ্ছি। আমি সঞ্জয় কুমার দাস, সহকারী শিক্ষক গণিত, হাজী কমারলী উচ্চ বিদ্যালয়, কালারুকা, চাতক, সুনামগঞ্জ। তো বন্ধুরা, চলো আমরা আমাদের এখন মূল ক্লাসে চলে যাই। এই মুহূর্তে তোমরা যারা আমার ক্লাসটি দেখছো বা আমার সামনে বসে আছো, তোমরা সবাই কাগজ কলম নিয়ে আমার ক্লাসের ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করার চেষ্টা করবে। আমরা আজকে আমি ত্রিকোণমিতির দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আজকে আলোচনার পূর্বে এই ত্রিকোণমিতি নিয়ে আমি দুইটি ক্লাস নিয়েছিলাম। একটি ক্লাস, প্রথম ক্লাসে আমি বেসিক্যালি আলোচনা করেছিলাম, আর দ্বিতীয় ক্লাসে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম নবম অধ্যায়ের। আজকে দশম অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আজকে আমরা দশম অধ্যায়ে অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি, দূরত্ব এবং উচ্চতা। দূরত্ব ও উচ্চতা। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং সূত্রগুলা বলেছিলাম শিখে রাখার জন্য। আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে সূত্রগুলো কাজে লাগবে। আজকে আমার এই সূত্রে নিয়ে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমেই দূরত্ব উচ্চতা নিয়ে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রথমেই আমাদের কয়েকটি ডেফিনেশন জানতে হবে। যেমন প্রথম হচ্ছে গিয়ে ভূরেখা। ভূরেখা ভূরেখা তাহলে ভূরেখা কি? ভূরেখা হচ্ছে ভূমিতলের উপর অবস্থিত একটি সরলরেখা, যাকে আমরা সরলরেখা বলতে পারি। যেমন আমি যদি একটি ত্রিভুজ এঁকে দেই, যেমন এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজে এবিকে যদি আমরা ঊর্ধ্ব রেখা বা লম্ব রেখা, বিসিকে আমরা ভূমি বা ভূরেখা বলি। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কি হবে অতিভুজ। তাইলে আমাদের ভূরেখা হচ্ছে ভূমিতলের উপর অবস্থিত যে কোনো সরলরেখা, যাকে আমরা সরলরেখা বলতে পারি। যেমন বিসি, এটা হচ্ছে ভূরেখা বা সরলরেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর অবস্থিত লম্ব যে কোনো সরলরেখা। যেমন এবি, একে আমরা লম্ব, এটাকে আমরা ঊর্ধ্বরেখা বলতে পারি। তাহলে আমাদের লম্ব বা ঊর্ধ্বরেখা, দুই হচ্ছে ঊর্ধ্বরেখা। 3 উলম্ব তল। ভূমিতলের উলম্ব তল হচ্ছে কি? ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ঊর্ধ্বরেখা এবং ভূরেখা যে তল নির্দেশ করে তাকে বলা হয় উলম্ব তল। আমি আবার বলছি, উলম্ব তল। উলম্ব তল। উলম্ব তল হচ্ছে কি? উলম্ব তল হচ্ছে ভূমিরেখার উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ঊর্ধ্বরেখা এবং ভূমিরেখা বা ভূমি বা ভূরেখা যে তল কল্পনা নির্দেশ করে তাকে বলা হয় উলম্ব তল। যেমন এবিসি তলটি, এখানে এবিসি তলটি ভূমির উপর লম্ব, যা উলম্ব তল নির্দেশ করে। এবিসি তলটি ভূমির উপর লম্ব, যা উলম্ব তল নির্দেশ করে। 4 নম্বর হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ জানতে হবে। উন্নতি কোণ
আমরা ইতিপূর্বে ভূরেখা, লম্বরেখা এবং উলম্ব তল নিয়ে আলোচনা করেছি। তো ভূরেখা, যাকে আমরা ভূমিও বলতে ভূমি, তাহলে যদি আমরা এবিসি, এবি একটি যদি ভূমি, এবির তলটাকে আমরা ভূমি ধরে নেই, তো উন্নতি হচ্ছে ভূমিতলে বা ভূতলের উপরের কোণকে বলা হয় উন্নতি কোণ। যদি এবি একটি ভূমি হয়, তাহলে এখানে যে আমরা সি, তাহলে বিএসি যেটা কোণ, এটা হচ্ছে ভূমি এবি এর উপরের কোণ, এই জন্য এবিসি কোণ, বিএসি কোণটি হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ হচ্ছে ভূতলের, যেমন ডি, যেমন এ বি ডিকে আমরা বলবো অবনতি কোণ। যদি এ বি ভূমি হয়, তাহলে এই যে এ বি ডি কোণটা ভূমির নিচে অবস্থিত, এই জন্য বলা হয় ভূতলের নিচের কোনো কোণকে বলা হয়, বা ভূরেখার নিচের কোনো কোণকে বলা হয় অবনতি কোণ। তাহলে আমরা বুঝলাম ভূরেখা হচ্ছে কি, ভূমি বরাবর রেখা, যাকে আমরা সরলরেখা বলি। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা। উন্নতি কোণ হচ্ছে ভূমির উপরের কোণকে, ভূমি বা ভূরেখার উপরের কোণকে বলা উন্নতি কোণ, ভূমি বা ভূরেখার নিচের কোণকে বলা হয় অবনতি কোণ। এই আমাদের 5টি বিষয়। অবনতি কোণ, অবনতি কোণ, এই 5টি বিষয় আমাকে যদি তোমরা বুঝছো, তাহলে এই দূরত্ব এবং উচ্চতা সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তো বন্ধুরা, আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আমি তোমাদের এখানে বোর্ডে 2টি ডাক লিখেছি। এই তোমার 10ম অধ্যায়ের দূরত্ব উচ্চতা সংক্রান্ত, যেমন 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। তোমরা সবাই মই তো অবশ্যই চিনো। আমরা যখন ছাদে উঠি বা উঁচু কোথায় উঠাচ্ছে তখন আমরা মই ব্যবহার করি। তাহলে যদি আমরা এটাকে আমরা ছাদ বিবেচনা করি, তাহলে কি বলছে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, তাইলে আমরা এভাবে একটি ত্রিভুজ আঁকব। ত্রিভুজ আঁকার পর আমরা এ সি বি, যদি আমরা এটাকে ছাদ, যেমন এদিকে আমরা ছাদ বিবেচনা করি, তাহলে কি বলছে আমরা ছাদে ওঠার জন্য মই ব্যবহার করছি। তাহলে এটা এবি যদি মই হয় এবং যার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 18 মিটার দৈর্ঘ্য, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই। তো 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে, তাহলে এখানে ভূমি যেহেতু ভূমি বিসি, তাহলে 45 ডিগ্রি কোণ। তাহলে এটা কী কোণ হবে, যেহেতু ভূমিটা হচ্ছে বিসি, তাহলে যদি ভূমি বিসি হয়, তাহলে এ বি সি কোণটা কী ধরনের কোণ হবে বলতে পারো? আমি তো একটু আগেই বলছিলাম কি, হ্যাঁ থ্যাংক ইউ, উন্নতি কোণ। হ্যাঁ, যেহেতু বিসি ভূমি এবং কোণটা ভূরেখার উপরে আছে, জন্য উন্নতি কোণ। আবার যদি আমরা এদিকে আমরা ভূমি ধরি, তাহলে এ ডি এ বি কোণটা কী হবে? যদি আমরা এদিকে ভূমি ধরি, তাহলে ডি এ বি কোণটা হবে কি, অবনতি কোণ। আচ্ছা, 45 মিটার ভেঙে দেওয়াল স্পর্শ করে, দেওয়ালের উচ্চতা অর্থাৎ এসির মান বাইর করার জন্য বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য এবি সমান 18 মিটার, আর কি উন্নতি কোণ থেটা সমান এ বি সি কোণ সমান 45 ডিগ্রি, তাই না? আমাদের কি বের করতে বলা হয়েছে? উচ্চতা। ধরি উচ্চতা এসি সমান 8 মিটার। তোমরা এত লিখছ, আমাদের উচ্চতা বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো যদি এই কোণটা 45, এটা তো 90 সমকোণের চিহ্ন, তাহলে এই কোণটা 45 ডিগ্রি হলে, যদি এ বি সি কোণটা 45 ডিগ্রি হয়, তাহলে বি এস সি কোণের মানটা কত হবে বলতে পারো? হ্যাঁ থ্যাংক ইউ, 45 ডিগ্রি হবে। কারণ যেহেতু এটা 45, ওটাও 45 হবে, কারণ আমরা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। থ্যাংক ইউ। তাহলে এই যে এবিসির ত্রিভুজ আমরা এখন বললাম যে সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের আরেকটি নাম কি হতে পারে?
বলতে পারো কেন? এটা না হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমাদের এখন যদি আমরা লিখি ময়ের দৈর্ঘ্য, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এ। আমি বলছিলাম যে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজটা থাকবে এই ত্রিভুজের একটি কোণ থাকবে সমকোণ, আর অপর দুটি কোণ থাকবে সূক্ষ্মকোণ। ওই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য বলা হবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজের আমি বলছিলাম 3টে বাহুর মধ্যে 2টি বাহু দেওয়া থাকবে, তখন আমরা অপর বাহুটির মান বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তো যেখানে 2টি ত্রিভুজের মান দেওয়া আছে, অপরটি মান এখানে বের করার প্রয়োজন আছে কি? যদি প্রয়োজন থাকে তাহলে আমরা বের করব। এখানে এই মুহূর্তে প্রয়োজন নেই, যেহেতু উচ্চতা বলছে আমরা উচ্চতা ধরে নিয়েছি, এবি মান দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? এটা ভূমি দেওয়া, লম্ব দেওয়া আছে, আর কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে। তাহলে লম্ব এবং অতিভুজ দেওয়া, তাহলে আমরা কোন অনুপাতটি ব্যবহার করতে পারি বলতে পারবে? হ্যাঁ, সাইন থেটা। আমরা লিখব সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ এসি বাই এবি। এটা আমাদের সূত্রে আলোচনা করেছিলাম। তাহলে সাইন কি হবে? এ বি সি কোণ, এ বি সি কোণ হবে, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে 18। তাহলে সাইন এ বি সি কোণের মানটা কত? 45 ডিগ্রি হবে, এইচ বাই কত? 18। তোমরা এখন আমাদের সাইন 45 ডিগ্রি মান বের করতে হবে। সাইন 45 ডিগ্রি মান কত তোমার জানা আছে? এইগুলো তো কীভাবে বের করতে হবে আমি আলোচনা করেছিলাম। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে এইচ বাই 18 বা h√2 সমান 18 বা h সমান 18/√2। এখানে আমরা যদি h সমান 9 দ্বিগুণে 18 লিখে ফেলি √2, তাহলে কি হবে? বা h সমান 9 আর 2 রে √2 হোল স্কয়ার লেখা যায়, তাই না? √ স্কয়ারে কাটাবার 2 থাকবে, তার নিচে রইল √2। অতএব h সমান এখানে √2 হোল স্কয়ার, অর্থাৎ 2টা উপরে আছে 2টা, নিচে আছে 1টা, তার কাটার পরে কি থাকবে? 9√2। এটাই আমাদের দেওয়ালের উচ্চতা, এটাই বের করার জন্য বলা হয়েছিল। তাহলে আমরা এখন পেয়ে গেলাম দেওয়ালের উচ্চতা হচ্ছে 9√2। এটাকে আমরা আবার 9 × √2 এর মান বসিয়ে আবার দশমিকে নিয়ে আসতে পারি। তা আমরা এখানেই রেখে দেব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি লম্ব এবং অতিভুজ এর মান দেওয়া থাকে সেখানে আমরা সাইন থিটা ব্যবহার করে যে কোনো একটা মান বের করতে পারবো। তো এখানে যদি বলতো ডাকটা এইভাবেই তো হতে পারতো, যে এখানে বলছে অতিভুজ দেওয়া আছে, যদি লম্ব দেওয়া থাকতো তাহলে অতিভুজ বার করার জন্য বলতো, অথবা ময়ের দৈর্ঘ্য বার করার জন্য বলা হয়তো, তাহলে সেক্ষেত্রে আমাদের উচ্চতার মান দেওয়া থাকতো, তাই না? তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে সূত্র হচ্ছে মেইন, সূত্রগুলো প্রয়োগ জানতে হবে। এখন আমাদের 2 নম্বর সমস্যাটা কি? 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা অনেকেই দেখেছ বর্ষাকালে যখন ঝড় বৃষ্টি হয় তখন গাছ ভেঙে পড়ে, আমরা বলি ঝুলে থাকে, অর্থাৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে কিছু অংশ ভাঙার পর ঝুলে থাকে। তো এটাই বলছে এখানে একটি খুঁটি, একটা খুঁটি বলছে, এই যে ধরলাম এটা খুঁটি ধরলাম আমরা, খুঁটির দৈর্ঘ্য কত? খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে 64 মিটার লম্বা একটি খুঁটি, 64 মিটার লম্বা একটি খুঁটি, যেমন এবি। এই খুঁটিটা কি হয়েছে? খুঁটি ভেঙে গিয়ে ধরলাম সি বিন্দু এখানে ভেঙে গেল, এটাতে আমরা সি বিন্দুটা নেই, তাহলে এটা হচ্ছে ডি সমকোণ। তা 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, যদি এবি খুঁটিটা সি বিন্দুতে ভেঙে যায়, ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে, অর্থাৎ এটা ভেঙে গিয়ে পড়ে যায় না, এখানে ঝুলন্ত অবস্থা আছে, ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি, তাহলে ভূমি, তাহলে এখানে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 60 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে এখানে যদি আমরা ধরে নেই যে খুঁটিটি এই উচ্চতায় ভেঙেছিল, তাহলে কি হবে? এখানে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণটা কি ধরনের কোণ? এটা উন্নতি কোণ, কারণ বিডিটা কি ছিল আমাদের?
ভূমি ছিল, তাই ভূমির উপরে কোণ সেটা উন্নতি কোণ। তাহলে এখানে আরেকটি প্রশ্ন, সেম প্রশ্ন, আগের অঙ্কে পেয়েছিলাম, এটা বলছি কারণ তোমাদের যে নৈবেত্তিক প্রশ্নগুলো আসবে সেই নৈবেত্তিক প্রশ্নের মধ্যে এদের প্রশ্ন আসে। এখন যদি বলা হয় যে এখানে বিডিসি কোণ 60 ডিগ্রি, তাহলে ডিসিবি কোণের মান কত বলতে পারবে? ওকে, থ্যাংক ইউ। ডিসিবি কোণের মান হবে 30 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, সৃজনশীল তো, এর জন্য আমি এগুলো আলোচনা করতেছি। এই প্রশ্নের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। কীভাবে প্রশ্ন আসবে? আর এই প্রশ্নটা হুবহু পরীক্ষা আসবে না, এই নমুনায় একটি প্রশ্ন আসবে। এখন যদি বলতো যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে বলছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যদি বলতো যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তা তো বলতে পারতো। বুঝতে হবে, এখানে বলা হয়েছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। যেমন ভাঙ্গা অংশ বলতে এসি তো ভেঙে পড়েছিল, এখানে বলতো, তা তো বলতে পারতো খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল। দিস ইজ ক্রিয়েটিভিটি, এটাই ক্রিয়েটিভিটি। এই একটা প্রশ্নের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন আসতে পারে, এই জন্য তোমাকে এই অঙ্কটা বুঝতে হবে এবং কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো এখানে যে আমরা বললাম যে কি আমাদের বলছে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, তাহলে এসির মানটা কত হবে বলতে পারো? এসির মানটা হবে 64 মাইনাস এইচ, এটা হবে 64 মাইনাস এইচ। দেখো বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে এখানে এসি তো 4 ছোট, ডিসি তো বড়, এটা দেখা যাচ্ছে ডিসিটা বড়, কিন্তু আসলেই এই অংশটুকু ভেঙে পড়েছিল তো, সুতরাং এটা এসি এবং ডিসি সমান। যদি দেখা যাচ্ছে বড়, কিন্তু আসলেই সমান, এসি এবং ডিসি সমান। এখন যদি আমরা ধরে নিই যে দেওয়া আছে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য এ বি সমান 64 মিটার, 64 মিটার। উন্নতি কোণ থেটা সমান বিডিসি কোণ সমান 60 ডিগ্রি। ধরি খুঁটিটি বিসি সমান এইচ উচ্চতায় ভেঙেছিল, ধরে নিলাম ভেঙেছিল। তাহলে এতটুকু তোমরা লিখো, খুঁটি এইচ উচ্চতায় ভেঙেছিল, লিখছ? তাহলে আমরা কি বলছি, খুঁটি এইচ উচ্চতায় ভেঙেছিল, তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, আবার ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে কি হবে? এসি সমান এবি মাইনাস বিসি, অর্থাৎ 64 মাইনাস এইচ মিটার। এটাই হচ্ছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, যেটা আমরা বলছি বের করার জন্য, অর্থাৎ এসির মান বের করার জন্য বলা হয়েছে। দেখো বন্ধুরা, তাহলে আমি আগেই বলছিলাম যে তাহলে এসি সমান সিডি সমান 64 মাইনাস এইচ মিটার, এটা সেম জিনিস। আর এসি অংশ তো ভেঙে পড়েছিল, তাহলে এখানে বলা হয়েছে খুঁটির ভাঙ্গা অংশ দৈর্ঘ্য কত, অর্থাৎ এসির মান। যদি বলা হয় তো খুঁটি কত উচ্চতায় ভেঙেছিল, অর্থাৎ বিসির মান। সো আমরা এখন কি করতে পারি, এখান থেকে আমরা এসির মান বের করব। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এখানে আমাদের যেহেতু আমি আগেই বলছিলাম আমাদের এই 60 ডিগ্রি কোণ ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, এই যে 30 ডিগ্রি কোণ আমরা লিখেছি অন্য উদ্দীপক আসার জন্য 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। সো আমরা লিখব সমকোণী ত্রিভুজ বিডিসিএ সাইন থেটা সমান কি লিখব, বিসি বাই সিডি, বা সাইন বিডিসি কোণ সমান এইচ বাই সিডি, মান হচ্ছে 64 মাইনাস এইচ সাইন 60 ডিগ্রি, অর্থাৎ এইচ বাই 64 মাইনাস এইচ
সাইন 60 ডিগ্রি মান কত মনে আছে তোমাদের? হ্যাঁ, √3/2 এইচ 64 মাইনাস এইচ। দেখো বন্ধুরা, আমরা কিভাবে আমরা ভাঙ্গা অংশে মান বের করব। তাইলে বা সাইন 64 এইচ বাই 64 মাইনাস এইচ, তাইলে 2h সমান √3 64 মাইনাস এইচ, বা 2h সমান 64 √3 মাইনাস √3h, বা 2h প্লাস √3h সমান 64 √3, বা h যদি কমন নিয়ে নেই তাহলে 2 প্লাস √3 হবে 64 √3, বা h সমান 64 √3 বাই 2 প্লাস √3। এখন যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে এটা মান কত পাবো? তোমরা তোমার ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে নেওয়ার পর মানটা পাবে 29.702 মিটার, অর্থাৎ এইচের মান। তা আমাদের কি চেয়েছিল? ভাঙ্গা অংশের মান। আমি কি বের করলাম? এইচের মান, অর্থাৎ কত উচ্চতায় ভেঙেছিল। যে প্রশ্ন তাহলে কত উচ্চতায় ভেঙেছে কুড়িটি? 29.702 মিটার উচ্চতায় ভেঙেছিল। ওই যে বললাম সৃজনশীল, এটা কোনো প্রশ্ন আসতে পারে, কিন্তু আমাকে বলা হয়েছে ভাঙ্গা অংশের মান বের করার জন্য। তাইলে আমি কি করব? ভাঙ্গা অংশের মান তোমাদের স্মরণ আছে? অতএব ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কি ছিল? এসি সমান 64 মাইনাস এইচ মিটার। তাহলে 64 মাইনাস 29.702 মিটার ক্যালকুলেশন করার পর কত আসে? 34.294 মিটার। এটা হচ্ছে কুড়িটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। তো দেখো বন্ধুরা, আমরা যে প্রশ্ন চেয়েছিল আমাদের প্রশ্নের সেটা আমরা পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবং লিখছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ক্লাসের আলোচনার বিষয়বস্তু। আমি আমার ক্লাসটা এখানেই শেষ করে ফেলব। তোমাদের পরবর্তী ক্লাসে আবার এই দূরত্ব এবং উচ্চতার আরেকটি সমস্যা নিয়ে আমরা আসব। তো তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।